আপুর বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে আজ থেকে 15 দিন পর। মামু ঘরের লোকে ঘরে আনতে দেরি করতে চান না একদম। মামুনিও তাই তাই আর দেরি না করে 15 দিনের মাথায় বিয়ে। গার্ডেন সাইডে দাঁড়িয়ে আছি, মালি চাচা ফুল চেনাচ্ছেন আমায়। কত অদ্ভুত ধরনের ফুল চারপাশে, অদ্ভুত হলেও সব কটাই অসম্ভব সুন্দর। মালি চাচা বেশ মিশুক টাইপের লোক, কয়েকদিন আমায় বেশ আপন করে নিয়েছেন উনি। গ্রামে নাকি আমার বয়সে একটা মেয়ে আছে ওনার, মেয়েটার নাম সিতারা। তার স্ত্রী নাকি সঙ্গীত প্রেমী, বেশ ভালো গান করে, তাই মেয়ের নাম রেখেছে সিতারা। মালি চাচার সাথে ঝুঁকে ঝুঁকে দেখছিলাম, হঠাৎ কেউ একজন পেছন থেকে চুল টেনে ধরল। পেছন দিকে তাকিয়ে অবাক হলাম, শুভ্র ভাইয়া। এটা কোন ধরনের অসভ্যতা শুনি। আমি ওনার দিকে রাগে চোখে তাকালাম, কিন্তু সেদিকে মহাশয়ের খেয়াল থাকলে তো। তিনি অমায়িক হেসে চাচাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হ্যালো গুড ম্যান, কেমন আছেন? জি ভালো ছোট বাবা। আচ্ছা চাচা, বাগানে কি এখন বকুল ফুল পাওয়া যাবে? না ছোট বাবা, এখন তো বকুল ফুল হবে না। তাহলে লাল গোলাপ, একদম টকটকে লাল গোলাপ হবে চাচা? হ্যাঁ তা হবে। তাহলে 19টা লাল গোলাপ এনে দেন না চাচা প্লিজ। আইসা বাজান, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আনছি। আমি অবাক চোখে তাকিয়ে আছি, সব রেখে 19টা ফুল দিয়ে উনি কী করবেন কে জানে। অদ্ভুত তো, উনি তো 20টা ফুলও চাইতে পারতেন, 19টা কেন চাইলেন? আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আমার দিকে তাকিয়ে বাঘা হাসি দিয়ে আবারও চুল ধরে টেনে দিলেন। আমি ঠোঁট উল্টে মুখ কালো করে তাকাতেই বলে উঠলেন উনি, এই মেয়ে খেয়েছো তুমি? খাওয়া দাওয়া না করে তো ঘোরাঘুরি কি শেষ শুনি? খাবো না আমি, তাতে আপনার কি? ডু ইউর অনর বিজনেস। তাই বুঝি? কথাটা বলে আমার চুলের গোছা ধরে নিজের কাছে টেনে আনলেন উনি। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা, তার সাথে ব্যথাও লাগছে খুব। অবাকের চরম সীমায় অতিক্রম করে ভয়ে ভয়ে গলায় বলে উঠলাম, কী করছেন? উনি হালকা সেবার চোখটা টিপে দিয়ে বলে উঠলেন, ইটস নট ইউর বিজনেস। আমি বুঝতে পারছিলাম না উনি ভয়ঙ্কর কিছু করতে চলছেন। ঠিক তখনই গেটের কাছে সাহেল ভাইকে দেখতে পেলাম। ওনার পায়ে জোরে একটা পাড়া দিয়ে বলে উঠলাম, হি ইজ সো কিউট ইয়ার, আই অ্যাম ক্রাশ অন হিম। ওহ, লাল পাঞ্জাবিতে মারাত্মক লাগছে। আমার কথায় উনি বুড়ো কুচকে চুলগুলো ছেড়ে দিয়ে পেছনে ফিরে তাকালেন। সাহেল ভাই আমাদের দিকে এগিয়ে এলেন, ঠোঁটে মিষ্টি হাসি ঝুলে বলে উঠলেন, কেমন আছো সানশাইন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? বেশ ভালো, তবে তোমার থেকে একটা হেল্প পেলে আরও ভালো হয়ে যেতাম। হেল্প? কেমন হেল্প? হেল্পটা খুব কঠিন, বাট তোমার জন্য ইজি হবে বলেই আমার ধারণা। তো আপনার সেই সহজ কঠিন হেল্পটা কি জানতে পারি? মার জন্য একটা শাড়ি কিনবো, এর আগে কখনো কিনিনি, খুবই কনফিউজ আমি। তোমার শাড়ির কালেকশন ভালো, মাঝে মাঝে শাড়ি পরো, আর শাড়িগুলো তো তোমার মানায়ও বেশ। সো আই থিঙ্ক তুমি শাড়িটা ভালোই পছন্দ করতে পারবে, একদম চমকে দেওয়ার সুন্দর। কোনো শাড়ি কি আমার পছন্দ করে দেবে তুমি? অবশ্যই, এই কথাটার জন্য এত কিছু। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কেমন শর্ত? আমাকে আইসক্রিম খাওয়াতে হবে, ইটস মাই ফি। আমার কথায় হাসলেন উনি, পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠলেন, যত চাও তত দিব, এবার হ্যাপি? একদম। উনি আবারও হালকা হেসে মামুনির সাথে দেখা করে আমায় নিয়ে বের হবেন বলে বাড়ি দিকে হাঁটা দিলেন। সাথে সাথে আমার হাতটা চেপে ধরলেন শুভ্র ভাইয়া, এত জোরে যেন এক্ষুনি গুরু হয়ে যাবে হাত। আমি ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। উনি রাগী চোখে তাকিয়ে আছেন। আমি কিছু বলার আগে বলে উঠলেন উনি, যাবে না তুমি? কেন যাব না, অবশ্যই যাব। সাহিল ভাইয়া বলেছে আর আমি যাব না? হতেই পারে না। কেন, কি আছে ওর মধ্যে? অনেক কিছু। কত কিউট উনি, কত কেয়ারিং, অ্যাটলিস্ট আপনার মতো এগ্রেসিভ তো নয়। কথাটা বলার সাথে সাথে আমাকে নিজের সাথে চেপে ধরলেন উনি, চোখের আগের আগুনে জেলে বলে উঠলেন, আমি এগ্রেসিভ না? হলে হলাম এগ্রেসিভ, আই ডোন্ট কেয়ার, বাট নেক্সট টাইম সাহেলকে নিয়ে এত মাতামাতি করলে খুন করে ফেলবো। ওহ গড, তোমার জন্য, জাস্ট তোমার জন্য আমার সাহেলের উপর জেলাস হচ্ছে। আপনাকে আমি জেলাস হতে বলেছি? আমি তো আপনার বউ না, তো জেলাস হতে যান কেন শুনি? আই অ্যাম লাইক ইয়োর সিস্টার। বোনের জন্য এত জেলাসি হতে হয় নাকি? আমি তো সাহিল ভাইকে আপনার মতো ভাইয়ের নজরে দেখি না। আমি তো, শাট আপ। কিসের ভাইয়া? হ্যাঁ কিসের ভাইয়া?
আবার ভাইয়া ডাকলে খবর আছে। আর সাইলকে ভাইয়ের নজরে কেন, চাচার নজরেও দেখা যাবে না। ওকে কোনো নজরেই দেখবে না তুমি। আমার মুখ ধরে নিজের দিকে ঘুরিয়ে, তোমার নজর শুধু এই দিকেই থাকা চাই, শুধু এবং শুধু এই দিকে। আমি বোকা বোকা ফেস নিয়ে বলে উঠলাম, কেন ভাইয়া? উনি তো রেগে আগুন। ওনার চোখ দেখে মনে হচ্ছে যে কোনো টাইমে গিলে খাবেন আমায়। কিন্তু রিস্কটা নেবে কে শুনি? তার আগেই আমি হাওয়া। বিছানায় বসে পা নাচাচ্ছি আর ফোন ঘাঁটছি। হঠাৎ মা এসে বসলেন আমার পাশে। বেশ কিছুক্ষণ পরও ওনার যাওয়ার কোনো লক্ষণ না দেখে ফোনটা পাশে রেখে তার দিকে তাকালাম। মার সামনে বসে ফোন ঘাঁটা খুবই অস্বস্তির বিষয়। আমাদের জেনারেশনে মা বাবার সামনে ফোন চাপা মানে মহাপাপ। টিভি দেখতে দেখতে টিভির মধ্যে ঢুকে যাও, তবু মেনে নেবে তারা। কিন্তু ফোন হাতে, ও ইম্পসিবল। হাতে ফোন মানে বাবা মার মাথা নষ্ট। মেয়ে তার মহাপাপ করছে, এটা তিনি নিজ চোখে দেখছেন। তা তো হতে পারে না। এই পাপ, এই মহাপাপ তাদের রোধ করতেই হবে। এমনই মহাভাব থাকে তাদের। আমি আপাতত এই মহাপাপে পাপী হতে চাচ্ছি না, তাই ফোনটা পাশে রেখে মার দিকে শান্ত দৃষ্টিতে তাকালাম। মা মুখ কাচুমুচু করে বলে উঠলেন, বিয়ে করবি রোদ? আমি অবাক চোখে তাকিয়ে আছি। মার মুখে হঠাৎ এমন কথা শুনে আমি স্তব্ধ। কিছুক্ষণ চুপ করে থেকে একটু নড়েচড়ে বলে উঠলাম, মানেটা খুব সিম্পল। বিয়ে করবি কি না জিজ্ঞেস করছি, করবি? অবশ্যই করব। বিয়ের বয়স হলে অবশ্যই করব। বাট এই সময় এই কথা কেন বলছো মা? না মানে, আহানকে চিনিস না? ওই যে ফর্সা করে ছেলেটা। মা, দুনিয়াতে বহুত ফর্সা করে ছেলে আছে। আমার নিজের ভাইও তো ফর্সা মা। তুমি কার কথা বলছো বলো তো? ওই যে মহিলাটা আমাদের সাথে যে গল্প করছিল, ছেলে ডাক্তার। ও ওই মহিলা? তো সেই মহিলার ছেলে ডাক্তার, তার সাথে আহান নামের ছেলের কি সম্পর্ক? আর সে কথা তুমি আমাকেই বা কেন শোনাচ্ছ? ওই মহিলার ছেলের নামই আহান। ছেলেটা খুব সুন্দর বুঝলি, তোকে খুব পছন্দ করেছে। দিনে 3বার ফোন করে বিয়ে করবে বলে। বুঝতে পারছি না কি বলবো। এ তো ভালো ছেলেটা হাতছাড়াও তো করা যায় না। দেখ, বিয়ে তো একদিন একদিন করতে হবে। তাই বলছিলাম কি তুই রাজি হয়ে যা মা। আশ্চর্য, একদিন বিয়ে করতে হবে বলে আমি ডাক্তার বা ফাস্টারকে বিয়ে করে ফেলবো? মা, তুমি এমন টিপিক্যাল বাঙালি মায়ের মতো বিহেভ কেন করছো? তোমার ভাব দেখে মনে হচ্ছে এই বেটা বিয়ে না করলে বাংলাদেশে আমার জন্য আর কোনো ছেলে খুঁজে পাওয়া যাবে না। আমায় চিরকুমারী থাকতে হবে। এভাবে বলছিস কেন? আমি যা বলছি তোর ভালোর জন্য বলছি। আমি তোর বাবাকে ঠিক রাজি করিয়ে নিব, দেখিস। ছেলেটা কি ভদ্র, এমন ছেলে সহজে পাওয়া যায় না বুঝলি। শোন, আমি ওনাদের হ্যাঁ বলে দিচ্ছি। তুই তো আমায় আগে বলে রেখেছিলি যেখানে আমি বলবো সেখানে বিয়ে করবি। তাহলে এখন এমন করছিস কেন? মা, তাই বলে এখন ইম্পসিবল, কিছুতেই না। আচ্ছা, রুহির বিয়েতে ছেলেটা আসছে, তখন না হয় তার সাথে পরিচিত হয়ে নেবে। অনেক লক্ষ্মী একটা ছেলে, তোর পছন্দ হবেই হবে। আমার পছন্দ হলেও তোমার ভাতিজার পছন্দ হবে না মা। কথা শোনার পর উনি এই ডাক্তারকে যে হাল করবে তা তোমার মোটেও পছন্দ হবে না। বিয়ের শপিংয়ে যাব আজ। চিত্রাকে ফোন দিয়ে আসতে বলেছি। দুজন একরঙা শাড়ি পরবো আজ। শাড়িটা হাতে নিতে এমন খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন, বাহ, শাড়ি পরবে? আমিও তাই বলছিলাম, শাড়ি পর। আজ আহান আমাদের সাথে জয়েন করবে। বেচারা তোকে আগে দেখিনি তো, মায়ের কথাতে বিয়েতে রাজি হয়ে গেছে। কি লক্ষ্মী ছেলে ভাবা যায়। আচ্ছা, এই শাড়িটা না পরে লাল শাড়িটা পর না, খুব মিষ্টি লাগবে তোকে লাল রংটাতে। মার কথায় ভুরু কুঁচকে তাকালাম। ফ্যামিলি মিলে শপিংয়ে যাব, সেখানে বাইরের মানুষ কেন? বিরক্তিকর ব্যাপার। মাকে কোনো রকম রুম থেকে বের করে শাড়িটা সরে মারলাম বিছানায়। আলমারি থেকে টপ চা জিন্স বের করে পরে নিলাম। টপসের ওপর কুটি চাপিয়ে চুলগুলো ছেড়ে কাঁধের দুপাশে সারিয়ে দিলাম। মুখটা ভালো করে ধুয়ে তাতে বেশ খানিকটা মেরিল লাগিয়ে দিলাম। এতে করে কালো কালো লাগবে নির্ঘাত। রেডি হয়ে বের হতে দেখি মামুনি, অব্র ভাইয়া, সাহেব ভাইয়া, শুভ্র সবাই বসে আছে সোফায়। বিনা সংকোচে ওদের পাশে বসতেই চেঁচিয়ে উঠল মা, এসব কি রোদ? তোকে না বললাম শাড়ি পরতে? এসব কি পরেছিস? একদম বাচ্চা বাচ্চা লাগছে। আহান তো তোকে দেখি পিচ্ছি বাবু মনে করে ললিপপ অফার করবে। যা, এখনই চেঞ্জ করে আয়। আর আহানও তোকে শাড়িতে দেখতে চাই। সো গো অ্যান্ড চেঞ্জ। মা,
একজন আমাকে শাড়ি পরা অবস্থায় দেখতে চাইবে আর আমি নাচতে নাচতে শাড়ি পরে নেব? তা তো হতে পারে না। তাছাড়া আমার ভীষণ গরম লাগছে, আমি শাড়ি পরবো না। শুভ্র ভাইয়া সহ সবাই ভুরু কুচকে তাকিয়ে আছে। বিষয়টা ঠিক কি তা বুঝতে পারছে না কেউই। আম্মু হাল ছাড়ার পাত্র নয়, বিয়ে সে ডাক্তারের সাথে দিবেই দিবে। এবার উনি শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে বলে উঠলেন, দেখছিস শুভ্র, এই বাড়িতে আমার কোনো ভ্যালু আছে নেই, কেউ আমার কথা শুনেই না। এই যে আমি বলছি শাড়ি পরে যেতে, শুনছে না, বরং এমন ভাব করছে যেন ওকে আমি কোরবানির ছাগলের মতো জবাই করে দিচ্ছি। এসব কি বলো তো? ছেলেটা কি ওকে খেয়ে ফেলবে? আরে বিয়েই তো করতে চাইছি, দুদিন পর যার বউ হবি তার সামনে শাড়ি পরে যেতে কি সমস্যা, তুইই বল। বাহ, অসাধারণ। মা বাঘকে জিজ্ঞেস করছে, বাঘ মামা এত হিংস্র কেন? আমি আর চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। ওনাকে দেখে বুঝতে পারছি না রাগে ভিতরটা ফেটে যাচ্ছে, তবু নিজেকে শান্ত রেখে হাসি মুখে বলে উঠলাম, বউ? কার বউ হওয়ার কথা বলছো পপি? কার আবার, ওদের? জানিস, এক্সাইটেড হয়ে, ছেলেটা ডাক্তার, কি সুন্দর চেহারা, একদম হুমায়ুন আহমেদের শুভ্রর মতো, পৃথিবীর শুদ্ধতম পুরুষ। তার সাথে বিয়ে হয়ে আমার মেয়ে হবে পৃথিবীর শুদ্ধতম মহিলা। দারুণ না? শুভ্র ভাইয়া কিছু বললেন না, চুপচাপ মাথা নিচু করে বসে রইলেন। হয়তো রাগ কন্ট্রোল করছেন। কয়েক সেকেন্ড চুপ করে থেকে কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই পাশ থেকে সাহেল ভাইয়া বলে উঠলেন, আন্টি, আপনার কথায় কিন্তু লজিক আছে, আই এগ্রি উইথ ইউ, বাট নামটা একটু ঝামেলা হয়ে গেল না? আহান, শুদ্ধ পুরুষ হিসাবে আহান নামটা কি মানায়? এখানে আহানের চেয়ে শুভ্র নামটা বেশি গ্রহণযোগ্য। ভাইকে কুনুইয়ের গুঁতো দিয়ে, তাই না শুভ্র? আসলে কি আন্টি, শুভ্র নামটার মধ্যে শুভ্রতা টাইপ ব্যাপার আছে, সেটাই কি অন্য কোনো নামে পাওয়া যাবে? যাবে না, কখনো না। এই যে আমাদের শুভ্রকেই দেখুন না, একদম দুধের মতো সাদা, ভার্সিটির স্যারদের প্রিয় মুখ, জুনিয়রদের প্রাণের ভাই, ব্রাইট স্টুডেন্ট, আঙ্কেলের প্রিয় পুত্র, কত গুণ, হে হে হে, গুণের ছড়াছড়ি, তাই না সানশাইন? ওনার কথায় আমি দ্রুত মাথা নেড়ে সায় জানালাম, যার অর্থ হ্যাঁ। গুণের ছড়াছড়ি? মা বিমল হাসি দিয়ে বলেন, হ্যাঁ তা ঠিক, শুভ্র খুব লক্ষ্মী একটা ছেলে, লাখে একটা। সেটাই তো, লক্ষ্যে একটা রেখে হাজারে কেন খোঁজাখুঁজি করে বুঝি না। কি বললে? হে হে হে, বললাম যে আমার আর শুভ্রর বউ অনেক লাকি হবে, তাই না আন্টি? এত ভালো ছেলে আমরা। হ্যাঁ, তাই তো হবেই। তোদের কাছে যে মেয়ে আসবে তার বাবা মা তো ধন্য, সেই ধন্য ব্যক্তিটা আপনি হয়ে গেলেন তো। কিছু বললে সাহেল? না, বলছিলাম কি, চলুন আন্টি, যাওয়া যাক। শুভ্র হাই টেম্পার হয়ে যাচ্ছে, আই মিন ওর ভীষণ গরম লাগছে, ভীষণ। আর পাত্রে চিন্তা করবে না, সে সানশাইনকে ফকিন্নির বেশে দেখলেও পছন্দ করবে। মেয়ে তো আমাদের এক নাম্বার, তাই না? মাকে কনফিউজ করে দিয়ে আমাদের সবাইকে নিয়ে বেরিয়ে এলেন সাহেল ভাইয়া। গাড়ি চলছে, আমি জড়সড় হয়ে বসে আছি আর মনে মনে দোয়া দুরুদ পড়ছি। সামনের গাড়িটা সিনিয়র সিটিজেনদের জন্য, আই মিন ওটাতে বাবা মা, মামা মামুনি উঠেছে। পরেরটা সাহেল ভাইয়া, রাহাত ভাইয়া, অব্র ভাইয়া আর আপু, সবাই শেষের গাড়িতে আমি আর শুভ্র ভাই। আমি কত করে মিনতি করলাম আমায় সাহেল ভাইয়ের গাড়িতে একটু জায়গা দিতে, কিন্তু কেউ ফিরেও তাকালো না। সব কটা পাষাণ আমাকে কি সুন্দর বাঘের খাঁচায় ফেলে কেটে পড়লো। আমি বারবারই আর চোখে তাকাচ্ছি, কিন্তু শুভ্র ভাই সেদিকে কোনো হেলদুলি নেই বলে চলে। উনি এস্টেট বসে ড্রাইভ করে চলছেন, একবারও আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। গায়ে সাদা শার্টটা হাতা কুইন পর্যন্ত ভাঁজ করা, চোখে সানগ্লাস, সামনের চুলগুলো বাতাসের তালে তালে অল্প বিস্তর উড়াউড়ি করছে। গাড়ির ভেতর সানগ্লাস পরে থাকার মানে কি বুঝলাম না। ভয়ে ভয়ে কাঁপা গলায় বলে উঠলাম, আপনি কি রেগে আছেন? কিন্তু বেটা খাটাস বলে কথা, আমার কথায় উত্তর দিল না। এ তো ভাব কিসের, হ্যাঁ? বেশ কয়েকবার এটা ওটা জিজ্ঞেস করার পরও কোনো উত্তর না পাওয়ায় চুপচাপ বসে রইলাম। মাঝ রাস্তা থেকে চিত্রাকে পিক করে নিয়ে আবারও চলতে লাগলো গাড়ি। চিত্রার সাথে ঠিকই হাসি বিনিময় করে কথা বলে চললেন উনি। বিষয়টা বড্ড লাগলো আমার। আমি কি নদীতে ভেসে এসেছি নাকি? আমার কোনো গুরুত্বই নেই? বেশ তো, না থাকো গুরুত্ব, বলল না কথা। শপিং মলে গিয়ে নামতেই মা আমাকে চুপি চুপি ডেকে বললেন আমি যেন পার্কিংয়ে দাঁড়াই, আহান আসবে। এমনি মেজাজটা 49 হয়ে আছে, তার উপর মার এমন কথা শুনে মেজাজটা চটে গেল মুহূর্তেই। রাগে গজগজ করতে করতে চিত্রাকে নিয়ে দাঁড়ালাম পার্কিংয়ের এক কোনায়।
চিত্রা কারণ জিজ্ঞেস করতে দিলাম এক ধমক। প্রায় 10 মিনিট পর পার্কিংয়ে অন্য পাশে শুভ্র ভাইকে চোখে পড়ল। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হিরো হিরো লোক নিয়ে আমায় হাসি দিয়ে একটা মেয়ের সাথে কথা বলে চলছেন। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে আকাশের চাঁদ পেয়ে গেছে। পালে হাসতে হাসতে শুভ্র ভাইয়ের কোলে উঠে পড়ে সে। কি বিচ্ছির অবস্থা! কি এত কথা বলে শুভ্র ভাই! চিত্রাকে দাঁড়া করিয়ে ওদিকে এগিয়ে যেতেই চোকাচোকি হলো দুজনের। শুভ্র ভাই স্বাভাবিকভাবেই চোখ ফিরে নিয়ে আবার গল্পে মেতে উঠলেন নতুন উৎসাহে। ভিতরটা জলে পুরো ছারকার হয়ে যাচ্ছিল। যেন ওনাদের একদম সামনে দাঁড়িয়ে বলে উঠলাম, উনি কে শুভ্র ভাইয়া? ফ্রেন্ড। কথাটা বলে মেয়েটি দিকে তাকিয়ে বলে উঠলেন, এই রূপসা, তুই না আইসক্রিম খেতে চেয়েছিস, চল খাওয়াবো তোকে। মেয়েটি এক্সাইটেড হয়ে একরকম জড়িয়ে ধরল তাকে। শুভ্র ভাই একটু সরে দাঁড়িয়ে আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে মেয়েটিকে নিয়ে পাড়ি জমালো মলের ভেতর দিকে। রাগে গা জ্বলে যাচ্ছিল আমার। এত অপমান! কি এমন করছি আমি যার জন্য এমন ব্যবহার করছেন? উনি আমার বিয়ের কথা শুনে মেয়ে নিয়ে মেতে উঠছেন, আর বিয়েটা হয়ে গেলে তো পুরো মেয়েদের গোডাউন ঢুকে থাকবে যত সব। নিজের মনে বিড়বিড় করতে করতে আগের জায়গায় ফিরে যেতেই চোখ আমার চড়ক গাছ। চিত্রা কারোর সাথে কোমর বেঁধে ঝগড়া করছেন। কি ভয়ানক ব্যাপার! দৌড়ে ওদের কাছে যেতে চিত্রা নাক মুখ ফুলিয়ে বলে উঠল, রোদ, দেখ কি অসভ্য ছেলে আমাকে মেরে ফেলার পায়তারা করছিল জানিস? আমি অবাক হয়ে বলে উঠলাম, তোকে মেরে ওনার কেলাপ? আমার কথায় সুর মিলিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছিপছিপে লোকটি বলে উঠল, এক্স্যাক্টলি। আমি আপনাকে মারতে চাইবো কেন? আমি ব্যাক মেমোরি দেখছিলাম, হঠাৎ আপনি সামনে এসে পড়ায় খেয়াল করিনি, তাই একটু লেগে গেছে। আই অ্যাম সরি ফর দ্যাট ইয়ার লেডি। কিসের সরি? হোয়াট সরি? আপনার সরি আপনার কাছে রাখেন। রোদ, তোর কোনো ধারণা নেই এই ছেলেটা কতটা ফাজিল। আমাকে ধাক্কা দিয়ে এসে সরি না বলে কি বলছে জানিস? আপনি কি মেয়ে? আরে তুই বল, আমার মধ্যে কি ছেলে টাইপের কিছু দেখতে পাচ্ছিস? বাঙালি রমণীর মতো শাড়ি পরে এসেছি, আর এই বেটাই আমায় বলে কি না আমি কি মেয়ে? হোয়াট রাবিশ! চোখ মুখ উসকে। ওহো, আপনি ভুল বুঝছেন মিস, আমি সেটা বোঝাইনি। আমি এখানে একটা মেয়ের সাথে দেখা করতে এসেছি। আপনি কি সে তাই জিজ্ঞেস করছিলাম, নাথিং এলস। এবার আমাকে টনক নড়ল। এটাই তার মানে তথাকথিত অতি শুদ্ধতম পুরুষ? আমি মুখ কাচমুচি করে নরম স্বরে বলে উঠলাম, ডক্টর আহান। উনি আমার দিকে তাকে সানগ্লাস খুলে হাতে হাত নিয়ে বলে উঠলেন, ইয়েস, ডু ইউ নো মি? ইয়া, আই এম নৌশিন আহমেদ রোদেলা। আই থিঙ্ক আপনি আমার সাথে মিট করতে এসেছেন। ও মাই গড, ই আর দ্যাট গার্ল। উই আর লাইক আর কিউট লিটল বেবি। এনিওয়ে, আপনার তো শাড়ি পরে আসার কথা ছিল, তাই আমিও এই শাড়ি পরিয়ে মেয়েটাকেই আপনি ভেবেছিলাম। সরি। সরি বলার কি আছে? ওর নাম চিত্রা, মাই বেস্ট ফ্রেন্ড। আর চিত্রা, উনি ডক্টর আয়হান। তোকে এটুকু বলার সাথে সাথে চিত্রা মুখ ভেঙে চলে গেল। চিত্রার মুখ ভেঙানিতে হেসে উঠল আহান। আমিও অপরাধী হাসি দিয়ে বলে উঠলাম, প্লিজ কাম। সারাটা দিন আহানের সাথে কেটে গেল আমার। মার ঘোরাঘুরি, শুভ্রর প্রতি রাগ, সব মিলিয়ে আমার আর ছাড়া পাওয়া হলো না। সারাদিন চিত্রা আহানোর ঝগড়া লেগেছে বেশ কয়েকবার। আহানের কোনো কথাই ভালো লাগেনি চিত্রার। চিত্রার মুখ চোখ দেখে মনে হচ্ছিল রাস্তায় গণধোলাই নামক জিনিসটা যেন ওই আহানকে নামের ব্যক্তিটার জন্য কোনো এককালে তৈরি করে রাখা হয়েছিল, যা এখন প্রয়োগ করার মোক্ষম সময়। ওদের দুজনের ঝগড়া, আহানের শপিংয়ের ব্যাপারে মোক্ষদা, সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে সময়টা। ফেরার সময় বাসার সামনে নামিয়ে দিয়ে যা যা কিনেছিল তা অর্ধেকটাই আমার হাতে ধরে স্থির ভেসে বলছিলেন, আহান, আপনার জন্য লিটল বেবি। আমি পুরো 2 মিনিট হাঁ করে দাঁড়িয়েছিলাম সেখানে। শুভ্র ভাইয়ের প্রতি রাগ দেখিয়ে পজিটিভ সাইন দেখিয়ে দিলাম না তো। বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে লিয়ে দিলাম। মাথাটা ঝিমঝিম করছে, সারাদিনের ধকলে শরীরটা বড্ড ক্লান্ত। চোখের পাতা ভারী হয়ে আসতে মেসেজের টুনে ঘুমটা চটে গেল একদম। বিরক্ত মুখে মেসেজটা অন করতে দেখি অব্র ভাইয়ের মেসেজ। বেশ অবাকই হলাম আমি। রাত প্রায় 12টা। এত রাত্রে অব্র ভাইয়া? মেসেজে লেখা, শালিকা, ঝটপট ছাদে চলে আসো, সারপ্রাইজ আছে। তোমার বোনও ছাদে, তাড়াতাড়ি আসো তো, উই আর ওয়েটিং। অনিচ্ছা শর্ত বালিশের পাশ থেকে ওড়নাটা দিয়ে হাঁটা দিলাম ছাদের দিকে।
ছাদে এসে শিউরে উঠল গা। একদম শান্ত পরিবেশ ছাদে, কেউ আছে বলে মনে হচ্ছে না। কাঁপা কাঁপা গলায় একবার আপু তো আর একবার অব্র ভাইয়াকে ডাকলাম, কিন্তু কারো সাড়া পাওয়া গেল না। আর একটু এগিয়ে যেতে ছাদের দরজাটা ভীষণ আওয়াজ তুলে বন্ধ হয়ে গেল। পেছনের দিকে তাকিয়ে গলা শুকিয়ে গেছে আমার। ছাদের দরজায় ঠেস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে শুভ্র ভাই, ঠোঁটে শয়তানি হাসি রেখা। আমি দ্বিধাদ্বন্দ্বে হয়রান, রাগ পাবো নাকি ভয়। উনি আমার দিকে এগিয়ে আসতেই আপুকে ডেকে উঠলাম কয়েকবার, কিন্তু ফলাফল জিরো, কারো সারা শব্দ নেই মোটেও। আমার ডাকাডাকিতে হেসে উঠলেন উনি, হাসি মুখে বলে উঠলেন, এখানে কেউ নেই রোদ পাখি। আমার হবু বৌমনি নিজের রুমে আরাম করে তার হবু বরের সাথে প্রেম করছে। মানে কি? অপর ভাইয়া কোথায়? উনি আমায় মেসেজ করেছিলেন মাত্র। ভাইয়া যে নাম্বারটা তোমার কাছে আছে সেই সিমটা এখন আমার ফোনে, বুঝতে পারলে শ্যামবতী? এসবের মানে কি? আপনি এখানে কি কি করছেন? এখন তো কিছু করিনি, বাট করব। কথাটা বলেই ছাদে রেলিংয়ে পা ঝুলিয়ে বসলেন উনি। একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, আই অ্যাম সো কনফিউজ রোদ পাখি। কনফিউজ কেন? এই যে তোমার সাথে আমি সাকিব বুবলির টাইপের রোমান্স করব, নাকি সানি লিওন ইমরান হাশমিনের টাইপের রোমান্স করব, ঠিক বুঝতে পারছি না। ইটস আর বিগ কনফিউশন। আই থিঙ্ক সানি লিওন ইমরান হাশমিন বেটার, রাইট? কথাটা বলে ডান চোখটা টিপে দিয়ে রেলিং থেকে লাফিয়ে নামলেন উনি। আমার তো কাঁপাকাঁপি অবস্থা। বেটায় বলে কি রোমান্স? উনি আমার দিকে এগোচ্ছেন আর আমি নিজের সর্বস্ব চেষ্টা চালিয়ে রেগে যাওয়ার, কিন্তু হাই মিনতি। এই রাগটাও আমার পাত্তা দিল না আজ। গলা শুকিয়ে আসতেই প্রতিনিয়ত কোনো কিছু না ভেবে পেছনে ফিরে দেখে এক দৌড়, কিন্তু শেষ রক্ষা হলো না। লম্বা লম্বা পা ফেলে শক্ত হাতে চেপে ধরলেন আমার ডান হাতটা। আমি কাঁদো কাঁদো চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি রাগমাখা চোখে মিষ্টি হাসি দিয়ে ছাদের দরজার সাথে চেপে ধরলেন আমায়। চোখ দুটো টলমল করছে, কান্না দেবী যে কোনো সময় ভর করতে পারে আমার চোখে। উনি হেসে বলে উঠলেন, কি এখন কান্না কেন? আমি ধরলে ব্যথা লাগে না? আর ওই যে হাড়ের ডাক্তার যখন ধরলো তোমায়, তখন তো মুখে হাসি যেন ধরছিলই না। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। যত দোষ নন্দঘোষ। এই প্রবাদ বাক্যটি হয়তো কোনো এককালে ওনার ডেডিকেট করে তৈরি করা হয়েছিল। নিজে যে ওই হাতা কাটা মেয়েটার সাথে রং করে বেড়াচ্ছেন, তাতে কিছু না। কি হলো, মুখে কথা নেই? আমার বাঁ হাতটা শক্ত করে চেপে ধরে চোখের সামনে এনেই বলে উঠলেন, এই হাতটা তো ধরেছিল তাই না? কথাটা বলেই বাম হাতের কুই নিয়ে একটু নিচে কামড়ে ধরলেন উনি। ব্যথায় চেঁচিয়ে উঠতেই ছেড়ে দিলেন হাত। এবার আমি কেঁদেই দিলাম, চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। রাক্ষস কোথাকার, হাত ধরলেই কামড় দিতে হবে? ওই মাইয়া যে ওনার উপরে আছড়ে পড়েছিল, ওই হিসেবে আমার তো উচিত ওনার সারা শরীরে কামড়ে দেওয়া। সাদা বিলাই কোথাকার, তোর বউ মরে যাবে দেখে নিস। গালে ওনার হাতের ছোঁয়া ঘোর ঘাটল আমার। রাগী চোখে তাকলাম তার দিকে, কিন্তু সেদিকে তার খেয়ালই কই। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখে। বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিয়ে করুণ স্বরে বলে উঠলেন উনি, খুব লেগেছে, সরি, আর করবো না এমন। তোমারই তো দোষ, ধরতে দিলে কেন হাত? ওই বাপের সম্পত্তি নাকি তোমার হাত, যখন ইচ্ছে ধরবে? চুলেও তো হাত দিয়েছিল। ওনার কথায় মেজাজটা খারাপ হয়ে গেল আমার। ঝাটকা দিয়ে সরিয়ে দিয়ে ডান হাতে বাম হাতটা চেপে ধরে বলে উঠলাম, আহানের বাপের সম্পত্তি যেমন নয় আমার হাত, আপনার বাপের সম্পত্তিও তো নয়। সে তো শুধু ধরেছিল, আপনি তো ক্ষতবিক্ষত করতেই দিলেন। উনি একটু এগিয়ে এসে ফু দিয়ে সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে বলে উঠলেন, রেগো না গুলো না, মরে যাই আমি। তোমার রাগে ফেসটাই না একদম লুসু ছেলে। সব ছেলেরা একরকমই হয়, মেয়েদের উপর ঢলে ঢলে পড়ে, আর যখন কথা মেয়েদের উপর আসে তখনই হাইপার। আমার কথা উনি বড় কুচকে তাকালেন, কাঁধের কাছে ঝুলে থাকা চুলগুলো টেনে ধরে হাতের পেছাতে লাগলেন। ব্যথায় কুকড়িয়ে উঠে বাধ্য হয়ে ওনার দিকে এগিয়ে গেলাম। লম্বা চুলের ভয়াবহতা আজ বুঝতে পারছি আমি। চুলগুলো হাতে পেঁচিয়ে নিয়ে ঘাড়ে হাত রেখে মাথাটা আরেকটু টেনে এনে কপালে কপাল ছোঁয়ালেন উনি। ফিসফিসে বলে উঠলেন, কিশবতী, আমি মেয়েদের উপর ঢলে ঢলে পড়ি? অবশ্যই ঢলে পড়েন, শুধু ঢলে পড়েন না, আরও অনেক কিছু করেন। মেয়ে পাশে দেখলে তো দুনিয়া আর কাউকে মনে থাকে না, কথাও তো বের হয় না মুখ থেকে। মেয়ে বাস কোথাকার, ছাড়ুন আমায়। আমি মেয়ে বাস? হ্যাঁ মেয়ে বাস,
ছাড়ুন আমায়। কিছুদিন পর ডক্টর আহানের সাথে আমার বিয়ে। অন্যের বউকে মাঝরাতে হ্যারাস করতে লজ্জা করছে না? ছাড়ুন বলছি, জাস্ট লিভ মি। আমার কথা চোখ দুটো লাল হয়ে গেল তার। আরও জোরে চেপে ধরে বলে উঠলেন উনি, অন্যের বউ? ওই ডক্টরকে বিয়ে করার খুব শখ জেগেছে না? এদের শখ বিয়ে করার? আশ্চর্য, শখ না জাগার কি আছে? বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবে না? তাছাড়া ডক্টর আহানের মতো ছেলেরা স্বামী হিসেবে দারুণ হবে। আমি তো খুব এক্সাইটেড। কথাটা শোনার সাথে সাথেই একরকম ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে নামায়। পড়তে পড়তে নিজেকেই সামনে নিলাম আমি। উনি দুহাতে নিজের চুল টেনে ধরে পাশে থাকা টপটা এক লাথিতে ভেঙে টুকরো করলেন মুহূর্তেই। দেওয়ালে দু একবার ঘষে দিয়ে এক হাতে নিজের কাছে এনে দাঁড় করালেন আমায়। আলতো হাতের চুলগুলো কানে গুজতে গুজতে বলে উঠলেন, ডোন্ট ওয়ারি রোদ পাখি, আই উইল কিল হিম। রুমময় পায়চারি করে চলছি, অস্থিরতা বসে থাকাও তাই। এ পর্যন্ত 2 লিটার পানি শেষ করেছি আমি, তবু তৃষ্ণা যেন মিটছে না। পানি খাওয়া মাত্রই গলা শুকিয়ে কাঠ, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। উনি কথাগুলো বলার জন্য বলেননি, ওনার প্রতিটি কথা সত্য ছিল। ওনার এই মুহূর্তে আস্ত সাইকো মনে হচ্ছে আমার। ছোট্ট একটা বিষয় নিয়ে একটা মানুষকে খুন করে ফেলতে পারে। নিজের উপরেই রাগ লাগছে আমার, কেন যে বিয়ের কথাটা বলতে গেলাম। শুভ্র ভাইকে ফেস করার সাহস আমার নেই, আর সাহিল ভাইয়াকে যে বলবো তার ফোন নাম্বারটা তো আমার কাছে নেই। টেনশনে মাথা ফেটে যাচ্ছে আমার। কিছুক্ষণ পরে কানে এলো আজানের শব্দ। রাতটা তাহলে আজ নির্ঘুমই কেটে গেল আমার। নামাজ পড়ে 1 কাপ কফি হাতে নিয়ে ছাদে গিয়ে বসলাম। চারদিকের অন্ধকার ভাবটা এখনও কাটেনি। ঠান্ডা ছিগ্ন বাতাসে শরীর কাঁপানো আবেশ। কবিতে চুমুক দিয়ে ফোন লাগালাম চিত্রাকে। 4 বারের মাথায় ফোন ধরল সে। হ্যালো, এত রাতে ফোন দিয়েছিস কেন রুদু? এত রাত? এই কানা, চশমা পরে ঘড়িটা দেখ ডাফার। এখন রাত 9, ইটস আ টেনশনযুক্ত মর্নিং। কী বলছে সেসব? মাত্র তো 5:40 বাজে, ঘুমাতে তো দে। এমনিতে রাতে ঘুমাতে দেরি হয়ে গেছে। প্লিজ রোদু, লেট মি স্লিপ। চুপ ফাজিল, এখন ঘুমাবি কেন তুই? সারা রাত কাটালিটা কি? এই পেট মোটা ব্যাটার সাথে প্রেম করছিস নাকি? বাহ বাহ, শুধু পেট দেখেই প্রেম? বাকি জিনিস দেখলে কি করবি তাহলে? কী সব বলছি রোদ? ওই ব্যাটার ফোন নাম্বার তো নেই আমার কাছে, প্রেম করবো কিভাবে? বাট ব্যাটার শার্টের কালারটা সুন্দর ছিল, ক্রিমি ক্রিমি। ওহো, এই জন্যই তো বলি চিতাবাঘ স্বপ্নে তো ক্রিম দেখে কেন? ক্যান্টিন দেখি সব খাবারের সাথে ক্রিম মাখা শেষ। কাহিনি তাহলে এইটাই। ইস রোদু, প্লিজ ইয়ার, কই থেকে কই নিয়ে যাচ্ছিস কথা? এখন রাখ না ফোনটা, ঘুমাবো। তোর ঘুম বের করছি আমি। জাস্ট 15 মিনিটের বাসায় এসে হাজির হ। দেয়ার ইজ আ ইম্পর্টেন্ট ফিক্স টু ডিসকাস। আমার জীবন মরণ সমস্যা। এত সকালে? হ্যাঁ, এত সকালেই কাম ফাস্ট, নয়তো এই চিবুক মুশকিকে তোর নম্বর দিয়ে দিব, বাই গড। কথাটা বলে ফোন কেটে দিলাম। আমি জানি ও আসবে। ধীরে সুস্থে কবিটা শেষ করার ছাদের রেলিং ধরে দাঁড়ালাম। মনে মনে ছক করছি, কিন্তু সব ছকে এলোমেলো লাগছে আজ। প্রায় 20 মিনিট পর চিত্রাকে গেটের সামনে এসে দাঁড়াতে দেখলাম। সবুজ জামার সাথে হলুদ ধুতি পায়জামা পরনে, গলায় কালো ওড়না পেঁচানো, অগোছালো চুলগুলো কোনো মতে গোছানো, আটকানো। দেখেই বোঝা যাচ্ছে যেমন ঠিক ছিল সেভাবেই চলে এসেছে সে। নিচে গিয়ে গেট খুলে নিজের রুমে আনলাম ওকে। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠলাম, এবার বল তো হয়েছেটা কি? তুই একটু সাহিল ভাইকে কল কর না প্লিজ। কেন কেন? শুভ্র ভাইয়ের ডক্টরের জন্য রিস্ক রে। আমার হাত ধরা দায় তাকে শাস্তি দিবেন উনি। তুই একটু সাহিল ভাইকে ফোন দিয়ে ব্যাপারটা ম্যানেজ করতে বল না প্লিজ। তার থেকে আমি বরং হাসপাতালে একটা ফোন দিই বুঝলি? ওই হারে ডক্টরের জন্য একটা ওটি বুক করে রাখি, কি বলিস? চুপ বেয়াদব মেয়ে, তোকে ফোন দিতে বলছি, ফোন দে ব্যাস। চিত্রা চরম অনিচ্ছায় ফোন হাতে নিয়ে ডায়াল করলো। খুবই ইন্টারেস্টিং বিষয় হলো চিত্রার কাছে কীভাবে যেন সবার নাম্বার থাকে, শত্রু হোক বা বন্ধু। ওর কাছে ক্যাফেটেরিয়ার মামার নাম্বার থাকলেও আমি অবাক হব না মোটেও। ভেবেছিলাম ফোন রিসিভ হবে না, এ তো সকালে, আর যাই হোক ছেলেরা ঘুম থেকে ওঠে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে প্রথম রিংই ফোনটা রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে ক্লান্ত গলায় বলে উঠল কেউ, হ্যালো, কে বলছেন? ভাইয়া, আমি চিত্রা, আইআর ডিপার্টমেন্ট চিত্রা। ওই যে আপনার সানশাইন আছে না, ওর বেষ্টু, অন্যভাবেও চিনতে। টাপ চিত্রা, আমি তোমাকে চিনি, এত বিশ্লেষণ করার কিছু নেই। কি বলবে তাই বলো।
ভাইয়া বলছিলাম কি, ওই ডক্টরকে নাকি শুভ্র ভাইয়া ধুলাই দেবে। ওয়াও, আই অ্যাম সো হ্যাপি ফর দ্যাট। আমি বলি কি, আমার পক্ষ থেকে 10-12টা ঘুষি দিয়ে দিয়েন। আই উইল পে ফর দ্যাট। তাই পে করবা? তাও আমাকে? গ্রেট তো। কি পে করবা শুনি, একটা চুইংগাম? না ভাইয়া, একটা নয়, যতটা ঘুষি দিবেন প্রতিটা ঘুষির জন্য একটা করে চুইংগাম। দারুণ না? ও, এত ভালো পেমেন্টের কথা আমি আমার লাইফেও শুনিনি। তোমার নামটা তো স্বর্ণঙ্কারে খোদাই করে রাখা উচিত। এনিওয়ে, তুমি ডাক্তারকে মারতে চাও কেন? সে তোমাকে প্রেগনেন্ট করে পালায়নি তো? হা হা হা। এই ভাইয়া, আপনি তো বাজে কথা বলতে পারেন, আমি বিশ্বাসই করতে পারছি না। আই ও সাহেল ভাইয়া, রিয়ালি আই ক্যান্ট বিলিভ। তুমি বিলিভ না করতে পারলেও কিছু করার নেই। এতে সকালে যে ঘুম ভাঙিয়ে ডিস্টার্ব করেছো তার জন্য ওই কথাটা খুবই সামান্য। ও হ্যালো, আমি নিজের জন্য নয়, আপনার সানশাইনের জন্য ফোন দিয়েছি। ওকে, তাহলে আমার সানশাইনকে ফোনটা দাও গো সুন্দরী, প্লিজ। সাহেল ভাইয়ার কথায় চিত্রা রেগে আগুন হয়ে ফোনটা কোনো রকম ছুঁড়ে মারল আমার উপর। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সানশাইন। আই নো তুমি কেন ফোন দিয়েছো, বাট এখন আর ফোন দিয়ে লাভ নেই। শুভ্র যা করার ও করে দিয়েছে। সারা রাত ওকে আটকানোর প্রচেষ্টায় জীবন শেষ। মাত্র বাসায় ফিরলাম, শাওয়ার নিয়ে ঘুম দেব। মানে কি, আপনি নিশ্চিন্তে ঘুমাবেন? ডক্টর আহানের সাথে করেছেটা কি? উনি সিটি হাসপাতালে গিয়ে নিজের চোখে দেখে আসুন। আর সানশাইন, 3rd ফ্লোর রুম, নম্বর 336। আমি এখন ঘুমাবো। সুইট লেডি, হ্যাভ আই নাইট ডে। আমি ফোন হাতে নিয়ে থতো মেরে বসে আছি। যা করা করা দিয়েছে মানে কি, মেরে টেরে ফেলেছে নাকি? আবারও গলা শুকিয়ে আসছে আমার। উহ, মানুষ এমন পাগল হয় কি করে? হাউ। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই ডক্টর আহানের করুণ অবস্থা চোখে পড়ল। হাতে পায়ে প্লাস্টার অফ ব্যান্ডেজ ছড়াছড়ি। ইস, আমার জন্য ওনার এতটা ক্ষতি হয়ে গেল। এই মুহূর্তে শুভ্র ভাইয়ের প্রতি চরম রাগ লাগছে আমার। একটা মানুষকে এভাবে মারতে পারে কেউ? একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে ঢুকতে ডক্টর আহান চোখ মেলে তাকালেন। আমাকে দেখে মিষ্টি হাসিতে বলে উঠলেন, কেমন আছেন লিটল বেবি? আমি তো ভালো আছি, বাট আপনার অবস্থা তো করুন। আই অ্যাম সো সরি, সব কিছু আমার জন্য। আরে না না, আপনার জন্য কেন হবে? কাল রাতে 1টা দিকে একটা প্লেগ কল এলো, ক্লিনিকে নাকি ইমার্জেন্সি পেশেন্ট আছে। হাসপাতালে এসে দেখি কিছুই না। ফেরার সময় কোথা থেকে একদল ছেলে এসে গাড়ি থেকে জোর করে বের করে পেটালো। মরেই হয়তো যেতাম। থ্যাঙ্কস গড আপনার ভাইয়া চলে এসেছিল, নয়তো। ওনার কথাই আমি অবাক। ভাইয়া মানে? ভাইয়া তো রাতে নাক ডেকে ঘুমাচ্ছিল। ভাইয়া কখন গেল সেখানে? আমি কৌতূহল হয়ে বসলাম। ভাইয়া? হ্যাঁ, আপনার কাজিনস। 9টা যেন কে? ও হ্যাঁ, শুভ্র। সাথে ওনার বন্ধুরা ছিল, ওনার নাম মেবি সায়েল হবে। আমি কিছু বলতে যাব ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে এলো শুভ্র ভাইয়া। অমায়িক হাসি দিয়ে বলে উঠলেন, ওহ গুড মর্নিং ডক্টর, কেমন আছেন এখন? জি ভালো, থ্যাঙ্কস অ্যাগিন ম্যান। ইটস অল রাইট। কথাটা বলে আমার দিকে তাকে চোখ মারলেন উনি। আমার আর বুঝতে বাকি রইল না, নিজে মার খাইয়ে নিজেই সেবা। বাহ, সাপও মারল লাঠিও ভাঙল না। এই প্রবাদটা সঠিক প্রয়োগ করছেন উনি। একটা দীর্ঘশ্বাস পেলে চিত্রা আর শুভ্র ভাইকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আমার ডক্টর আহানের সাথে কিছু কথা আছে, একটু বাইরে যাবেন প্লিজ? চিত্রা তুইও যা। কেন, কি এমন বলবি এই ডক্টরকে যে আমার সামনে বলা যাবে না? এই একদিন এই ডক্টর তোর আপন হয়ে গেল, আর আমি পর। এই যে বিউটিফুল লেডি, আপনি কি অলওয়েজ ঝগড়া করেন নাকি? কি রোদ? দেখ এই ডাক্তার কি বলে, আমি নাকি ঝগড়ে। বেশ হয়েছে, ভাইয়া মেরেছে, একে আরও মারা উচিত ছিল। হুম। ভাইয়া মেরেছে মানে? নাথিং ডক্টর। এই তোরা যা না প্লিজ। আমার কথায় কেবিন থেকে বেরিয়ে গেল শুভ্রচিত্রা। আমি আরেকটা দীর্ঘশ্বাস ফেলে বেডের উপর টলে গিয়ে বসলাম, মাথা নিচু করে বলে উঠলাম, মিস্টার আহান, আই অ্যাম সো সরি। আপনার এই অবস্থার জন্য আলটিমেটলি আমি দায়ী। প্লিজ ডক্টর আহান, লেট মি ফিনিশ। সেদিন শপিং মলে চুড়ি দেখতে গিয়ে আচমকে হাত ধরেছিলেন আমার। বিষয়টা আমিও চমকে গিয়েছিলাম, সাথে সাথে ছেড়েও দিয়েছিলেন। কিন্তু এনিওয়ে, আমি একজনকে পছন্দ করি, আর যাকে পছন্দ করি তার মাথায় একটু গণ্ডগোল আছে বলেই মনে করি আমি। এমনিতে সব ঠিকঠাক, শুধু আমার ব্যাপারে যত পাগলামো তার। আপনি আমার হাত ধরে রাগের মাথায় আপনার এই অবস্থা করেছে সে। তাই বলছিলাম কি,
একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন প্লিজ। আমাকে নিয়ে ভাবা বন্ধ করুন, নয়তো আবারও মার খেতে হবে, হয়তো মেরেই ফেলবে। সো প্লিজ এই বিষয়টা নিয়ে আর এগোলেই বেটার। বাট আই ওয়ান্ট টু মেরি ইউ। ইটস নট অ্যাবাউট মাই ফিলিংস। আমার মায়ের ফিলিংসও জড়িয়ে আছে এতে। মা আমার অনেক পছন্দ করেন আপনাকে। তাছাড়া এখন আমিও চাই। দেখুন, আগে জীবন তো বাঁচান, তারপর বিয়ে। আমার জন্য কারো ক্ষতি হোক মোটেও চাই না আমি। তাছাড়া উনি আপনাকে না মানলেও বিয়েটা করা আমার পক্ষে সম্ভব হতো না। আই রিয়েলি লাভ হিম। প্লিজ বোঝার চেষ্টা করুন। আমার মাকে বলে দিবেন যে আপনি ফালতু একটা মেয়ে, তাহলে দেখবেন উনি নিজে থেকে সরে যাবেন। আসছি। কথাটা বলেই উনি দাঁড়িয়ে দরজা দিকে হাঁটা দিতেই পেছন থেকে ডেকে উঠল আহান। হ্যাঁ লিটল বেবি। আপনার কথাই রাখবো। মাকে বলবো বিয়েটা করছি না, কিন্তু একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? রিকোয়েস্ট? কী রিকোয়েস্ট? চলো তো যাচ্ছেন। মাথাটা ব্যথা করছে খুব, একটু হাত রাখবেন মাথায় প্লিজ। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। কী বলবো বুঝতেই পারছি না, কী একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে আমার। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলে শুভ্র। আমার হাতটা টেনে ধরে বলে উঠল, কামরোদ, ভিজিটিং টাইম শেষ, আমাদের যেতে হবে। হ্যাঁ ডক্টর, আজ আসি কেমন? তাড়াতাড়ি সেরে উঠুন। আহানকে কিছু বলতে না দিয়েই আমার হাতটা টেনে বেরিয়ে এলো শুভ্র। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। চিত্রা আর আমাকে নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলে উঠলেন উনি, আজকে লাস্ট টাইম। এর হারে ডক্টরের সামনে আর যেন না পড়ো তুমি। আপনি ছেলেদের দিয়ে মেরেছেন ওনাকে, তাই না? মেরেছি তো। তো মানে মারলে নিজে মারবেন, অনেকে দিয়ে মার খাইয়ে বালো সাজার মানেটা কি? আমি মারলে পুলিশ কেস হতো। পোলাপানগুলো যেভাবে মেরেছে তাতে ব্যাপারটা রাস্তাঘাটেই ছিনতাইকারী আক্রমণ হিসাবে শো করে। পুলিশ কেস হলে কোনো অ্যাকশন হবে না। নিজেই মারতে চেয়েছিলাম, বাট সাহেলের জন্য পারিনি, তাই বাধ্য হই। ওনাকে মাঝপথে থামিয়ে দিয়ে চিত্রা বলে উঠল, ওহো শুভ্র ভাইয়া, এই সাহিল ভাইয়াটাকে না অলওয়েজ ওভার করে। ওনাকে দু চারটা চর থাপড় দেওয়া উচিত ছিল ভাইয়া, আপনার বউর হাত ধরে। আমি রাগি চোখে তাকাতেই থেমে গেল চিত্রা। আমতা আমতা করে বলে উঠল সে, না মা, মানে আমি তো এমনিতেই বলেছিলাম। হে হে, মাইরটা সাহিল ভাইকে না দিয়ে তোর ওই পেট মোটা হতে হতে না হওয়া জামাইকে দেওয়া উচিত। কেন? সে কি করলো তোকে? তোকে বিয়ে করে যে আমাদের উদ্ধার করার স্বপ্ন দেখিয়েছিল সেটা তো ভেঙে টুকরো করে দিল। এটা কি কম বড় অন্যায়? আমি কত ভেবেছিলাম তোর মনে ছিন্দাবাজের ভূত থেকেই রেহাই হয়তো পাবে। এবার কিন্তু বেটা লাস্ট স্টেজে এসে ভেঙে গেল। আমাদের কথায় শুভ্র ভাইয়া হু হা করে হেসে উঠলেন। আমি ওনার দিকে রাগে চোখে তাকিয়েছি, আর চিত্রা অসহায়। সবাই মিলে গ্রামের বাড়ি পাড়ি জমিয়েছি। আপুদের বিয়েটা গ্রামের বাড়ি হবে। গ্রামের বাড়ি বলতে আমার নানু বাড়ি আর শুভ্র ভাইয়ের দাদু বাড়ি। মামু প্রায় 28 বছর পর বাড়ি ফিরেছেন। চিত্রা সহ শুভ ভাইয়া, সব ফ্রেন্ড আর কিছু জুনিয়ররাও যাচ্ছে আমাদের সাথে। একরকম অনেকেই এই প্রথম গ্রামে যাওয়া। চারদিকে হই হুল্লোড় আর গান বাজনায় মাথা নষ্ট অবস্থা। আমারও প্রায় 6 মাস পরে গ্রামে যাচ্ছে। নানু মারা যাওয়ার পর ওদিকে আশায় আর হয়নি তেমন। বাস থেকে নেমেই মনটা শান্ত হয়ে গেল একদম। বিভিন্ন ধরনের গাছপালার মাঝে হিমশিম পুরাতন দোতলা বাড়ি। সবার জন্য রুম বরাদ্দ হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো আমার বেলায় শুভ্র ভাইয়া আর আমার একই রুম পছন্দ হয়েছে। এই নিয়ে কি তুমুল ঝগড়া। অবশেষে মামুর ধমকে দমে গেছে শুভ্র। বিনা বাক্যে ব্যয় দুটো গ্রুপে ভাগ হয়ে গেছি আমরা। একটা সিনিয়র সিজনের অর্থাৎ মামুদের গ্রুপে, আর একটা জুনিয়র সিটিজেন অর্থাৎ আমাদের গ্রুপ। ছাদে তুমুল গতিতে পাটি বিছানো হচ্ছে, আর সারা রাত গল্প আর পিঠা খাওয়া হবে। রহিমা খালা আর মজিন চাচা দুজনে নিজ ইচ্ছায় আমাদের গ্রুপে নাম লিখিয়েছেন। তার নাকি এইসব বুড়াদের সাথে মিশ খায় না। রহিমা খালা এই বাড়ির কাজের লোক, আর মজিন চাচা কেয়ারটেকার। এদের দুজনের মধ্যে মাখো মাখো ভাব। প্রেমের দ্বিতীয় এপিসোড চলছে তাদের। রাত 8টা বাজতেই সবাই গিয়ে বসলাম ছাদে। রাতুল ভাইয়া এখনও শুভ্রকে বরাবর দুলাভাই বলে চলছেন, সাথে দুই একটা থাপ্পড় খাচ্ছেন, কিন্তু তাতে তার কোনো ভাবোদয় হচ্ছে না বলে মনে হচ্ছে। না, বরং বেশ মজা পাচ্ছেন বলে মনে হচ্ছে। সাকিব ভাইয়া চিত্রাকে ইমপ্রেস করায় বহুত চেষ্টা আছে, কিন্তু সিনিয়রদের সামনে নিজেকে ঠিক প্রকাশ করতে পারছে না বেচারা। নীলিমা আপু আর রোহন ভাইয়া তাদের নন স্টপ ঝগড়া চালিয়ে যাচ্ছেন। রাহি আপু সাব্বির ভাইয়ার
সাথে কি এত ফুসুর ফাসুর গল্প চলছেন আল্লাহ মালুন। আমাদের সাহিল ভাইয়া ক্যামেরা হাতে ছুটছেন, সবার বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে মেমোরি ভরে চলছেন। তার ক্যামেরায় রহিম খালা আর মজিদ চাচার সিঁড়ির তলে রোমাঞ্চ ধরা পড়ে যায় চরমভাবে। সারা রাত গল্পমত্ত থেকে এখন সবার চোখের ঘুমে ঢালুঢুলু। আমি ছাদে কর্নিশ ধরে দাঁড়িয়ে আছি, আর আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন রহিমা খালা। অজানা কিছু কারণে রহিমা খালা আমার খুব পছন্দ করেন। এ বাড়িতে এলো আমার আশেপাশে রহিমা খালার থাকা চাই চাই। এমনি কি আমি ওয়াশরুমে গেলেও উনি দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন। অনেক ধমকেও ওনাকে আমার পিছু ছাড়াতে পারিনি। খেতে বসলে সবচেয়ে ছোটো মাছটা আমার প্লেটে এনে দিল কি না তা নিয়ে তার ব্যাপক চিন্তা। এমন কিছু আই এক্সপেক্টেড ভালোবাসা। বিরক্তিকর হলেও তৃপ্তিকর। নিজের সাহিল ভাইয়ার বিভিন্ন ফুলের ঢালি গ্রামের বাচ্চা মেয়ে এসবের ছবি তুলছেন। কি এত মজা পাচ্ছেন কি জানে। শুভ্র ভাইকেও এক কোণে বসে থাকতে দেখা গেল, কাগজ হাজে বাজারে হিসাব করছেন হয়তো। মেরুন পাঞ্জাবিতে অসাধারণ লাগছে তাকে। আশেপাশে বেশ কিছু মেয়ে আর বাচ্চারা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে ওনার দিকে। ব্যাপারটা যেন উনি চরম বিরক্তি। চোখ মুখ লাল করে সাকিব ভাইকে কিছু একটা বললেন উনি। কথাটা শুনে সাকিব ভাইয়া মেয়েদের দিকে এগিয়ে এলো। কিছু একটা বলল, কিন্তু কাজ হলো না মোটেও। সবুর ভাইয়ের এই বিষয়টা ব্যাপক হাসি পায় আমার। কোনো মেয়ে ওনার দিকে তাকালেই মেজাজ খারাপ হয়ে যায় ওনার, যেন সাত রাজায় ধন নিয়ে যাচ্ছে তার। হঠাৎ পেন্সিলটা ঠোঁটে চেপে ধরে পাশে দাঁড়ানো রাতুল ভাইয়া গালের চর বসিয়ে দিলেন উনি। রাতুল ভাইয়া তাতে ভ্রুক্ষেপ না বললেই চলে। এই দুইবার গালে হাত ঘষে সাহেল ভাইয়ার দিকে তাকিয়ে 32টা দাঁত বের করে ছবির মডেল করে গেলেন তিনি। নীলি আপু, রাহি আপু আর চিত্রা আলাপন আঁকছে। চিত্রার পিঠ থেকে শাড়ি সরে গেছে, সেদিকে খেয়ালই নেই তার। মেয়েটা তো বেখালি কেন। নীলাপু ছোট চুলগুলো আটকে দেওয়ার দায়িত্ব রোহান। ভাইয়া পাশে বসে চুলের কাঁটা হাতে বসে আছে। কিভাবে লাগাবে বুঝতে পারছে না, নয়তো বা লজ্জা পাচ্ছে খুব। আমিও খুব খুশি মনে নিজের দিকে হাঁটা দিলাম। আলপনা আঁকতে ইচ্ছে করছে খুব। সিঁড়ি শেষ করে আঙিনে পা রাখতেই সাহিল ভাইয়াকে চোখে পড়ল। ওনার দিকে এগোতে নিতেই দেখি চিত্রা ওনার পিছনে ছুটছে আর তুমুল গতিতে ডেকে চলছে। সাহিল ভাইয়া তুমুল বিরক্তি নিয়ে পেছনে ফিরে তাকালেন। কী সমস্যা তোমার? অলওয়েজ চেঁচাচ্ছ কেন? চেঁচালাম কই? আমি তো আপনাকে ডাকলাম, ডেকে উদ্ধার করেছো আমায়। এখন দয়া করে বলবেন এই অনুগ্রহ করার কারণ। ভাইয়া দেখুন না, সাকিব ভাইয়া আমাকে কাল থেকে ডিস্টার্ব করছে। চিত্রের কথায় ভুরু কুচকে তাকালেন সাহিল ভাইয়া, তারপর বিরক্তি মুখে সাকিব ভাইয়াকে ডেকে উঠলেন। সাকিব ভাইয়া পাশে এসে দাঁড়াতেই মুখ বাঁকালো চিত্রা। সাকিব ভাইয়া সেদিকে পাত্তা না দিয়ে বলে উঠলেন, জি ভাই, কোনো দরকার? তুই নাকি চিত্রাকে কাল থেকে ডিস্টার্ব করছিস? কেন রে, প্রেমে টেমে পড়েছিস? না মানে আসলে ভাই, এ তো তুতলানোর কিছু নেই। চিত্রা, ও তো তোমাকে পছন্দ করে, তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এটাকে ডিস্টার্ব বলতে পারো না। বেচারা তো ট্রাই করছে, ইমপ্রেস হয়ে গেলেই তো পারো। বোন, এই সাকিব, ওকে প্রপোজ কর, মানা করে দিলে আর ট্রাই মারিস না। বুঝিসই তো, শানশানের বান্ধবী। আর যদি রাজি হয়ে যা তো একটা ঠান্ডা কোক খাওয়াস। তো আমায় বড্ড গরম পড়েছে রে। কথাটা বলেই ক্যামেরা চেঞ্জ করতে করতে উল্টো পথে হাঁটা দিলেন উনি। সাকিব ভাই মুচকি হাসছে না, চিত্রা হতবাক। তাকে দেখে মনে হচ্ছে হৃদয়ভঙ্গ হয়েছে তার। এমনটা আশাও করেনি সে। আমি একটু এগিয়ে গিয়ে গলা খাকিয়ে দিয়ে ডেকে উঠলাম, এই যে মিস্টার। সাহেল ভাইয়া পাশে তাকালেন। আমায় দেখে মুচকি হেসে পাশে দাঁড়িয়ে বলে উঠলেন, হ্যালো সানশাইন, তোমার প্রকোপে আমি ঘেমে হয়রান। আজ এত রোদ কেন গো? ওনার কথা হালকা হাসলাম আমি। উনি পাঞ্জাবি কলা ঝেড়ে আমার দিকে তাকে বলে উঠলেন, মাথা ব্যথা নাকি তোমার সানশাইন? মুখটা শুকনো লাগছে। হ্যাঁ হালকা। শুভ্রকে ডাকবো নাকি? সারিয়ে দেবে একদম। ওনার হাসিতে লজ্জা পেয়ে গেলাম আমি। কোনো রকম বলে উঠলাম, আমার মাথা ব্যথা ওনারই কী কাজ? উনি হাসলেন। আমি আবারও বলে উঠলাম, কাল থেকে দেখছি ছবি তুলছেন, এ তো কিসের ছবি তুলছেন শুনি? সব কিছুর ছবি তো তুলছি, তোমার ছবিও তুলবো। না থাক। কেন? উনি আমার কথা জবাব না দিয়ে বলে উঠলেন, কয়েক বছরের জন্য দেশের বাইরে চলে যাচ্ছি, তাই দেশটাকে আরও কাছের মানুষগুলোকে ক্যামেরাবন্দি করে নিয়ে চলেছি। তাছাড়া আমি এমনিতেও ছবি তুলতে পছন্দ করি। ভার্সিটিতে তো আমার হাতে কাঁধে ব্যাগ, সবসময় ক্যামেরা থাকে। তুমি হয়তো খেয়াল করনি।
শুভ্রকে রেখে আর আশেপাশের দিকে তাকানোর সময় আছে তোমার? মুচকি হেসে, জি ভাইয়া, আমি ওনাকে দেখতে যাব কেন? আর আপনি দেশের বাড়ি চলে যাচ্ছেন মানে? স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, হয়ে গেছে, তাই যাচ্ছি, ঘুরে আসি। তোমার জন্য একটা গিফট আছে সানশাইন, যাওয়ার দিন দিয়ে যাব, নিবে তো? জি জি অবশ্যই, কিন্তু আমার জন্য কেন? উনি হাসলেন, প্রসঙ্গটা পাল্টে দিয়ে বলে উঠলেন, পুকুরের পাশে ছবিগুলো অস্থির হয়েছে, বুঝলে সানশাইন? সকলে প্রথম রুটটা প্রতিফলন, ওদিকটায় ছবি তোলা হয়নি। আমি যাচ্ছি, তুমি থাকো। চারোদিকে রমরমা পরিবেশ। আজ আপুর বিয়ের ভাবতেই ফুরফুরে লাগছে। লাল রঙের শাড়ি পরেছে আজ, হাতে লাল চুড়ি, ঢালা ভর্তি ফুল নিয়ে আঙিনায় বের হতেই থমকে গেলাম আমি। আমার সাথে সাথে দাঁড়িয়ে পড়ল রহিমা খালাও। কৌতূহল নিয়ে বলে উঠলেন, কি হয়েছে ছাড়ু আম্মা, খাড়া পড়লেন কেন? সামনে দেখো ওই রাজপুত্র, ছেলেটি বুকটা ক্ষতবিক্ষত করে দিয়েছে আমার। রহিমা খালার হাতের ফুলের টুকিরিটা দিয়ে বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিতে লাগলাম আমি। শুভ্র লাল শেরওয়ানি আর ঘিরা ধুতে পড়েছে নাচ, সিল্কি স্টেজের চুলগুলো পড়ে আছে কপালে, হাতে ব্যান্ডেজ ঘড়ি। এই অল্পতে কি অসম্ভব সুন্দর লাগছে তাকে। আমার বুকে চিনচিন ব্যথা করছে যেন, মাথাটা ঝিনঝিনিয়ে ধরছে। রহিমা খালা ভয়াক্ত কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে আমার, ঠিক আছেন গো? না রহিমা খালা, একদম ঠিক নেই আমি। এই লাল পাঞ্জাবি পরা ছেলেটি আমার এখানকার খুব ব্যথা দিয়েছে গো। আমার কথায় আটকে উঠলেন রহিমা খালা, ফিসফিসিয়ে বলে উঠলেন, কোন কি আম্মা, কাউরে কোসেন? আমি উত্তর না দিয়ে বললাম, আমার রুমের দিকে আসো তো রহিমা খালা, একটু শান্তিতে নিঃশ্বাস ফেলবো। রহিমা খালা আমার রুমের দিকে আসতেই দরজা বন্ধ করে শুয়ে পড়লাম আমি। মাথাটা ভনভন করছে আমার, সব কিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমার। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। যখন ঘুম ভাঙলো তখন চারদিক নিস্তব্ধতা। বিয়ে বাড়ি কি নিস্তব্ধ হতে পারে? সবাই কি ঘুমিয়ে পড়েছে? ঘড়ি দেখতে পেলাম, ভাবতে ভাবতে ঘুম ভেঙে গেল। সবাই বসে বসে আছে, চোখে মুখে গম্ভীরতার ছাপ। শুভ্র ভাইয়ের মুখটা মুখে রাগের চিহ্ন আর এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা। আমাকে দেখতে পেয়ে সবাই গুঞ্জন শুরু করলো। মা এসে টেনে মামুর পাশে দাঁড় করিয়ে দিলেন। মামু গম্ভীর শান্ত মুখে বলে উঠলেন, রোদমা, শুভ্র কি সত্যি তোমার সাথে অসভ্যতাম করেছে? রহিমা আর মজিন আমাদের ব্যাপারে বলেছে, তবু আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি।